প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা পাঠে অনুপ্রবেশ করি। দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি। আলোচ্য বিষয় অনুচ্ছেদটি পাঠ্য বই বহির্ভূত পড়ে নিচের ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। এক কথায় প্রকাশ, কিশোর বাংলা ব্যাকরণ ও নির্মিতি তোমাদের সিলেবাসের যে অংশটুকু আছে ততটুকু। 3 অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। 4 ফর্ম পূরণ। 5 আবেদনপত্র। 6 রচনা। 7 তোমাদের একটা পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন। আর এইচপি থাকবে, দেখো কি তোমাদের যে অনুচ্ছেদটি আছে অর্থাৎ পাঠ্য বই বহির্ভূত যেই অনুচ্ছেদটি থাকবে তার গ নাম্বার প্রশ্ন, আমরা দেশকে কেন ভালোবাসবো তা 5টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থী, শব্দ সাউন্ড ক্লিয়ার কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দেবে। প্রদত্ত অনুচ্ছেদটি অর্থাৎ পাঠ্য বই বহির্ভূত, পাঠ্য বইয়ের বাইরে যেটা আছে, যে অনুচ্ছেদগুলো আছে তার মধ্যে একটা আজকে আমি পড়াতে চাচ্ছি। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নের উত্তর লেখো। চলো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অনুচ্ছেদটি পড়ে নিই এবং পাঠে মনোযোগী হই। যে মাটিতে আমাদের জন্ম তাই আমাদের স্বদেশ। লেখক এখানে বলেছেন আমরা যে ভূমিতে জন্মগ্রহণ করি অর্থাৎ যে ভূমি কিংবা যে দেশে, হ্যাঁ মাটি বলতে এখানে ভূমি দেশ বোঝানো হয়েছে, যে মাটিতে আমাদের জন্ম তাই আমাদের স্বদেশ। অর্থাৎ আমি যেখানে জন্মগ্রহণ করব সেটাই আমার কি নিজের দেশ। স্বদেশের আলো বাতাসে আমরা লালিত পালিত হই। স্বদেশের আলো বাতাসে আমরা কি হই? এই আলো বাতাস, পানি, প্রাকৃতিক যে সম্পদ আছে সেই সম্পদ দ্বারা, প্রাকৃতিক পরিবেশ দ্বারা আমরা কি হয়ে থাকি? ধীরে ধীরে বড় হতে থাকি। দেশের মানুষের চেতনার সঙ্গে আমাদের চেতনার মেলবন্ধন সৃষ্টি হয়। দেশের মানুষের চেতনার সঙ্গে আমাদের চেতনার মেলবন্ধন সৃষ্টি হয়। অর্থাৎ দেশের মানুষের যে চিন্তা, চেতনা, ধ্যান ধারণা আছে তার সাথে কি হয়? আমাদের যে নিজস্ব চিন্তা চেতনা আছে তার একটা যোগ সাজস হয়, অর্থাৎ মিলন ঘটে। দেশের ভাষা ও সংস্কৃতির আলোয় গড়ে ওঠে আমাদের মানুষ চেতনা। কি বলা হয়েছে দেখো, লেখক এখানে কি বলেছে? দেশের ভাষা এবং সংস্কৃতি। সংস্কৃতি বলতে কি বোঝায়? আমাদের যে কৃষ্টি আছে আমাদের, অর্থাৎ সংস্কৃতির ইংরেজি হচ্ছে কি? কালচার। আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের ভাষা, দেশীয় ঐতিহ্য, আমাদের চিন্তা চেতনা, এগুলোর মধ্যে দিয়ে আমরা কি হয়ে উঠি? গড়ে ওঠে আমাদের মানুষ চেতনা। অর্থাৎ আমাদের মানুষ চেতনা বলতে কি বোঝায়? আমাদের যে মানবিক দৃষ্টিভঙ্গিগুলো আছে তাকে, হ্যাঁ, যে চিন্তা চেতনা আছে তাকে বলা হয় থাকে মানুষ চেতনা। এভাবে স্বদেশের প্রতি মমতা, ভক্তি ও শ্রদ্ধায় আপ্লুত হয় হৃদয় মন। এভাবেই কি দেশের প্রতি আমার মমতা বাড়ে, দেশের প্রতি আমার ভক্তি বাড়ে এবং শ্রদ্ধায় আমার মাথা অবনত হয়ে আসে। এভাবেই আমাদের অন্তরে অনুরণিত হয় স্বদেশ প্রেমের আবেগ। একটা দেশের ভাষা, সংস্কৃতি, মানুষকে তুমি ভালোবাসতে পারলেই তুমি দেশকে ভালোবাসতে পারবে। দেশকে ভালোবাসাই হচ্ছে কি? দেশকে ভালোবাসাই হচ্ছে কি? তোমার দেশের মানুষকে ভালোবাসা, দেশের সম্পদকে ভালোবাসা, দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতি, দেশের কৃষ্টিকে ভালোবাসা। সে আবেগে আমরা গেয়ে উঠি চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আমরা দেশকে ভালোবাসি বলেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাটি বলে গেছেন, যা আমাদের কি? যা আমাদের নিজেদের, অর্থাৎ প্রতিটি দেশপ্রেমিক মানুষের মধ্যেই এই লাইনটি ধ্বনিত প্রতিধ্বনিত হয়। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। স্বদেশ প্রেমের মূলে রয়েছে বৃহত্তর ও সামগ্রিক এক জাতীয় চেতনা। আমাদের যে স্বদেশ প্রেম আছে এর মূলে আছে কি? বড় এবং সমষ্টিগত একটা জাতীয় চেতনা। একে আমরা বলি জাতীয়তাবোধ। অর্থাৎ আমরা যখন গোষ্ঠীবদ্ধভাবে কোনো ভালো কাজ কিংবা দেশের জন্য কাজ করে থাকি,
যেই যে চেতনাটা আছে যে আমরা এই ভালো কাজটা করব, সেটাকে বলা হয়ে থাকে কি জাতীয়তাবোধ। স্বদেশ প্রেমে যখন আমরা উদ্বুদ্ধ হই, তখন আমাদের ব্যক্তিগত স্বার্থ তুচ্ছ হয়ে যায়। যখন তুমি নিজের কথা চিন্তা না করে ১০ জনের কথা চিন্তা করবে, তখনই কি তোমার কাছে নিজের যে স্বার্থটা আছে সেটা তুচ্ছ হয়ে যাবে। সামগ্রিকভাবে জাতীয় স্বার্থ, সামগ্রিকভাবে মানে পুরোপুরিভাবে জাতীয় স্বার্থ, জাতীয় অগ্রগতি অর্থাৎ জাতির স্বার্থ, জাতির জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের কল্যাণ হয়ে ওঠে আমাদের চিন্তা ও কর্মের প্রধান বিষয়। যদি আমরা দেশপ্রেমিক হই, তবে আমাদের নিজেদের যে ক্ষুদ্র স্বার্থগুলো আছে সেটাকে ত্যাগ করে সামগ্রিকভাবে জাতির জন্য যেটা, দশের জন্য যেটা ভালো হবে, যেটা আমাদের দেশের কল্যাণ বয়ে আনবে, সেটাই আমাদের চিন্তা এবং কর্মের প্রধান বিষয় হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলেই সৌভাগ্যবান যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। তাই তো কবি গেয়ে উঠেছিলেন, তাই না? বলে উঠেছিলেন। তাই তো কবি বলেছেন, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এবার দেখো তোমাদের এখান থেকে কি প্রশ্ন হতে পারে। নিচে কয়েকটি শব্দার্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। শব্দ কি দেওয়া আছে দেখো, প্রিয়। প্রিয় শব্দ হচ্ছে ভালোবাসার বা পছন্দের, প্রিয়, তাই না? আমাদের যেটা ভালোবাসার সেটাই আমার কি পছন্দের, সেটাই আমার প্রিয়। স্বদেশ, নিজের দেশকে বলা হয়ে থাকে স্বদেশ। বর্ধিত, বৃদ্ধিপ্রাপ্ত, বর্ধিত মানে হচ্ছে কি বাড়ানো, ওকে। সৃষ্টি, সৃষ্টি কোনো আবিষ্কারও হতে পারে, নতুন কিছু উৎপাদন করা, হ্যাঁ, একে বলা হয়ে থাকে সৃষ্টি। আবেগ, ব্যাকুলতা, অধীরতা। স্বার্থ, নিজের মঙ্গল, স্বার্থটা হচ্ছে কি নিজের ভালো বা মঙ্গলকে বলা হয় থাকে স্বার্থ। তুচ্ছ, একদম তুচ্ছ, মানে সামান্য কোনো বিষয়কে বলা হয় থাকে তুচ্ছ। বাংলাদেশ আমাদের দেশ, জন্মভূমি। কি জন্মভূমি হবে? প্রিয় জন্মভূমি। সবার আগে দেশের কি বিবেচনা করা উচিত? কি? স্বার্থ। দেশ বিষয় নিয়ে বিবাদ করা ভালো নয়। কি বিষয় নিয়ে? তুচ্ছ বিষয় নিয়ে নতুন কিছু কি করার আনন্দ আছে? হুম, নতুন কিছু কি করার? আবিষ্কার করার আনন্দ আছে, তাই না? তাহলে কি হবে এখানে? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই উত্তরটা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো উনঙে যেটা আছে এটা একটা কবিতার লাইন। সেই কবিতার লাইনে কি আছে দেখো, ড্যাশ উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। কি হবে? স্বদেশ উপকারে না। তোমরা একটু খেয়াল করবে প্রিয় শিক্ষার্থী, এই তোমাদেরকে শব্দ দেওয়া আছে, কিন্তু শব্দের সাথে তোমরা বিভিন্ন কার্ড যুক্ত করতে পারবে। যেমন কি স্বদেশ উপকারে, যে লাইনটা হচ্ছে না, স্বদেশ উপকারে নাই যার মানে লাইনটা হচ্ছে না, কি হবে? স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। দেখো কথাটা কি বলা হয়েছে, আমি একটু কথা এখানে বলি তোমাদের। যে ব্যক্তি দেশের জন্য উপকার করতে পারবে না, দশের জন্য উপকার করতে পারবে না, তাকে আসলে মানুষ না, কবি পশুর সাথে তুলনা করেছে। প্রশ্নের উত্তরগুলো লেখো। ক ক নাম্বার প্রশ্নে কি আছে দেখো, দেশের জন্য আমাদের কি কি করা উচিত, তার 4টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থী, আমার চেয়েও তোমরা খুব ভালো আম, আহ, উত্তর লেখো এবং তোমাদের তোমাদের খাতা দেখে আমার যেটা মনে হয়েছে, তোমাদের যে মেধার বিকাশটা, তোমরা যদি এই মেধার চর্চাটা এখন থেকে করা শুরু করো, আমরা আশা করব তোমরা আরো সামনে বা ভবিষ্যতে তোমরা আরো ভালো রেজাল্ট করতে পারবে, তোমরা দেশের একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে। তোমরা তোমাদের কাজের মধ্যে দিয়েই তোমরা দেখিয়ে দিবে তোমরা দেশকে কতটা ভালোবাসো। দেশ হলো জননীর মতো, তাই না? মায়ের মতো। মা যেমন আমাদের আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তোলে, তেমনি দেশ আমাদের আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, তাই না? তাই দেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। দেশের জন্য আমাদের যা করা উচিত, নিজ দেশের কল্যাণে আমাদের সর্বদা কাজ করা উচিত, তাই না? নিজের দেশের কল্যাণে
আমাদের সর্বদা কাজ করা উচিত। দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমার দ্বারা যেন দেশের কোনো ক্ষতি না হয় সেটা আমাদের সবসময় চিন্তা করতে হবে। দেশের সংকটকালে প্রয়োজনে জীবন বাজি রাখতে হবে। যদি দেশের কোনো সংকট কিংবা সংকটময় মুহূর্ত এসে দাঁড়ায় তবে আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে? জীবন বাজি রাখতে হবে। কেন? কারণ দেখো তুমি যদি দেশপ্রেমিক হয়েই থাকো তবে নিজের ক্ষুদ্র স্বার্থকে তোমাকে ত্যাগ করতে হবে। তাই না? তো সেই ক্ষেত্রে দেখো ১৯৭১ সালের আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা দেশকে ভালোবেসেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের ওই সময় সংকটকালে যদি দেশপ্রেমিকরা আম উম আ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করতেন তবে আমরা আজ স্বাধীন জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারতাম না। ওকে? দেশের জন্য নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে অবশ্যই। তুমি যদি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলো তবেই তুমি একজন দেশপ্রেমিক হতে পারবে। কারণ সুনাগরিকের মধ্যেই ১ম এ আ যেই গুণাবলীটা মূলত থাকে সেটা হচ্ছে কি নিজের দেশকে ভালোবাসা। দেশকে ভালোবেসে দেশের ক্ষুদ্র স্বার্থে নিজেকে বৃহৎ স্বার্থকে ত্যাগ করে এমনকি নিজের জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকতে হবে। খ আমাদের মানস চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে স্বদেশের কি ভূমিকা রয়েছে ৫ টি ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে মানসিক চেতনাটা আছে, হ্যাঁ? আমরা দেশকে ভালোবাসবো, আমরা দেশের ঐতিহ্যকে কিভাবে লালন করব, আমরা দেশের সংস্কৃতিকে কিভাবে পালন করব, কিভাবে আঁকড়ে ধরবো, হ্যাঁ? এই যে মানুষ চেতনাটা আছে এইটার গড়ে তোলার ক্ষেত্রে আসলে স্বদেশের ভূমিকাটা কি? স্বদেশের আলো বাতাসে আমরা লালিত পালিত হই। দেশের ভাষা ও সংস্কৃতির আলোয় গড়ে ওঠে আমাদের মানস চেতনা। হুম? আমাদের মানস চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে স্বদেশের কি ভূমিকা আছে? দেশের প্রকৃতি ও পরিবেশ আমাদের মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ দেশের প্রকৃতি এবং পরিবেশ, তোমার দেশের পরিস্থিতি তোমার মানস চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে তোমার প্রকৃতি এবং পরিবেশ একে অন্যের সাথে জড়িত। হ্যাঁ? কিভাবে? দেখো তুমি যে পরিবেশে গড়ে উঠবে, তুমি যেই পরিবেশে কিংবা আমরা যেই পরিবেশে গড়ে উঠবো ঠিক সেই পরিবেশের অনুযায়ী কিন্তু আমাদের চাল, চলন, কথা, বার্তা, আচার, আচরণ, হুম? এটা উম রিপ্রেজেন্ট করবে। এবং সাথে, সাথে যেটা কি করবে, তুমি যখন তুমি একটা তখন তুমি তোমার একটা এলাকার আইডল হিসাবে হয়ে উঠবে। এবং তার সাথে কি যখন তুমি আরেকটু বিস্তৃত পর্যায়ে চলে যাবে, তখন তুমি কি তুমি তো তোমার উপজেলা, জেলা এভাবে দেশ। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তুমি প্রকৃতি এবং পরিবেশ, তুমি যে প্রকৃতি এবং পরিবেশ থেকে গড়ে উঠবে, সেখানেই কিন্তু তোমার মানসিক চিন্তাটা ওইখান থেকেই শুরু হবে। দেশের মানুষের চেতনার সঙ্গে আমাদের চেতনার মেলবন্ধন সৃষ্টি হয়। অসাম্প্রদায়িক সংস্কৃতি আমাদের মনকে উদার করে। অসাম্প্রদায়িক সংস্কৃতি কি? ধর্মদা ধর্ম যার, যার, উৎসব যেন সবার। আশা করছি এই জিনিসটা বললেই তোমরা জিনিসটা বুঝতে পারো যে আসলে আমাদের অসাম্প্রদায়িক অনুষ্ঠান বা সংস্কৃতিটা কি মূলত। কিংবা এর চেয়ে যেটা আছে পয়লা বৈশাখ। দেখো এখানে পয়লা বৈশাখে কি করা হয়? হুম? পয়লা বৈশাখে যেটা করা হয় আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে কিন্তু চেনার কোনো উপায় নেই। সবাই কি? যার, যার মতো করে আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি। আমরা কি করছি? আমরা সেখানে মেলায় যাচ্ছি, আমরা আ শোভাযাত্রা করছি। সেখানে কি হচ্ছে দেখো, সেখানে যেটা হচ্ছে একটা সাম্প্রদায়িকতা নাই। সেখানে কি? কোনো ভেদাভেদ নেই। সবাই আমরা তখন বাঙালি হয়ে উঠি। এই যে অসাম্প্রদায়িক যে সংস্কৃতিটা আছে আমাদের মনকে উদার করে। প্রকৃতির রূপ রস আমাদের সৃষ্টিশীল সত্তাকে জাগ্রত করে। প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যেই জেনেছি আমার ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনেকেই কবিতা, গল্প, নাটক এগুলো লেখা শুরু করেছে। তাই দেখো এই মূলত এই যে প্রকৃতির রূপ রস অর্থাৎ প্রকৃতির কি আছে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য দেখেই তোমরা তোমাদের সৃষ্টিশীল সত্তাকে জাগ্রত করবে। ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের মধ্যে দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করে। ইতিহাস, আমরা দেশকে কিভাবে স্বাধীন করলাম। যদি আমরা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জানি সেখানে দেখা আছে কি সেখানে আছে ইতিহাসের কথা, তাই না? এই ইতিহাস আ পড়ে আমরা জানতে পারলাম আমাদের দেশের বর্তমান, আ অতীতকালে কি ছিল, আমাদের দেশ কিভাবে স্বাধীন হলো। সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে, উৎসব, পালা-পার্বণ, আম মা জাতীয় দিবসগুলো, এই সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্যগুলো আছে, হুম? যেমন কুটির শিল্প, ছোট, ছোট যেমন হাত দিয়ে হস্তশিল্প, এই যে ঐতিহ্য আছে এগুলোর মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। এগুলো মানুষ চেতনা গড়ার ক্ষেত্রে অর্থাৎ একটা দেশ কি করছে?
আমাদের স্বদেশ, আমাদের মানস চেতনা গড়ে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের মানস চেতনা গড়ে ওঠার ক্ষেত্রে স্বদেশের ভূমিকা তাই অনস্বীকার্য। গ, আমরা দেশকে কেন ভালোবাসবো? ৫ টি বাক্যে লেখো। প্রিয় শিক্ষার্থী, আমি একটা বিষয়ে লক্ষ্য করেছি, এটা একটু সাবধানতা অবলম্বন করবে। তোমরা হাতে গোনা মাত্র এত স্টুডেন্ট ক্লাস নাও, কিন্তু তার মধ্যে তোমরা কি করছো? তোমরা হাতে গোনা মাত্র ১০ থেকে ১৫ জন আমাকে এসপি দিয়েছো। আমি আগামীকালকে আজকের যে এসপিটা দিলাম, সেই এসপিটা আমি চেক করব। কতজন ক্লাস করেছো আর কতজন এসপি জমা দিয়েছো। সো বি কেয়ারফুল ডিয়ার স্টুডেন্ট। ওকে? আমরা দেশকে কেন ভালোবাসবো তা ৫ টি বাক্যে লেখো। উত্তরটা তোমাদের নিজেদের মধ্যে। আশা করছি তোমরা উত্তরটা আমাকে রিপ্রেজেন্ট করবে। নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে কখন কেন নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করো। ওকে। স্বাধীনতা দিবস আমাদের অন্যতম জাতীয় দিবস। অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। তাই এই দিনটি জাতির ইতিহাসে এক মর্যাদাপূর্ণ দিন। দিবসটি উপলক্ষে প্রতি বছর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। কুচকাওয়াজ, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হয় দিনটি। সর্বস্তরের জনগণ জাতীয় সৌধে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ওড়ানো হয় জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস কবে? কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। ক, আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছে? খ, স্বাধীনতা দিবস আমাদের কাছে কেন একটি মর্যাদাপূর্ণ দিন? কেন? সর্বস্তরের জনগণ কোথায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়? স্বাধীনতা দিবস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কি ওড়ানো হয়? প্রতি বছর কখন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে? হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। এটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া, তাই না? গল্পের নাম কি? হাতি আর শিয়ালের গল্প। ক, কে নদীর পানিতে পা দিল? খ, হাতি কেন পানিতে তলিয়ে যেতে থাকলো? গ, হাতির ভারী শরীর একটু একটু করে কোথায় তলিয়ে যেতে থাকলো? তলিয়ে যেতে যেতে হাতি কি বলল? কখন বনের সমস্ত প্রাণী শিয়ালের পেছনে এসে দাঁড়ালো? ফর্ম পূরণ। মনে করো তুমি পলাশতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্রী। তুমি বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নিতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করো। পাঠাগার, অনেকেই বাংলা শব্দটা তোমাদের এই মুহূর্তে হয়তো মনে আসতেছে কি আসতেছে না জানি না। যাই হোক, পাঠাগারের ইংরেজি শব্দ হচ্ছে লাইব্রেরি, যেটা পাঠাগার থেকে তোমরা লাইব্রেরিকে বেশি চেনো, তাই না? ওকে। অর্থাৎ কিন্তু বাংলা যেহেতু আমরা করছি, বাংলা পড়ছি, তাই আমরা এই বাংলাটাই ইউজ করছি, ব্যবহার করছি। পাঠাগার থেকে বই গ্রহণের ফর্ম। শিক্ষার্থীর নাম, শ্রেণী লাগবে, রোল, শাখা। শিক্ষার্থীর নাম কিন্তু এখানে দেওয়া নেই, অর্থাৎ তোমরা শিক্ষার্থীর নাম এখানে যে কোনো একটা শব্দ অক্ষর ইউজ করবে। ক, খ, গ যে কোনো এক। আবার উ, ইউ এগুলো ব্যবহার করো না, কারণ এগুলো দিয়ে কোনো নাম হয় না। ওকে? শ্রেণী, যার যার শ্রেণী লিখবে, রোল যে কোনো একটা, শাখা যা লেখো, বিদ্যালয়ের নাম কি লিখবে? পলাশতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বইয়ের নাম, ধরো তুমি যে কোনো একটা বই নিতে চাইলে এবং কি করবে? লেখকের নাম, যে বইটা তুমি নিতে চাচ্ছ সেই বইয়ের লেখকের নামটা তোমাকে লাগবে। বই গ্রহণের তারিখ, তুমি কবে বইটা নিচ্ছ, ওখানে একটা তারিখ লাগবে। ধরো আজকে ৮ তারিখ, তুমি ৮ তারিখে বইটা নিচ্ছ। যেমন বইয়ের নাম রামের সুমতি, লেখকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি সেক্ষেত্রে দেখো শিক্ষার্থীর স্বাক্ষর, ওখানে তোমার একটা স্বাক্ষর লাগবে। গ্রন্থকারকের স্বাক্ষর, অর্থাৎ যিনি লাইব্রেরি ম্যান আছেন তার একটা স্বাক্ষর লাগবে। ওকে? এক কথায় প্রকাশ, তোমাদের যে বইটা আছে, আমরা যে বইটা আসলে তোমাদের পড়াচ্ছি, সেই বইয়ের 92 পৃষ্ঠায় কিছু এক কথায় প্রকাশ আসে, সেটা দেখো। চাঁদের দেশ চন্দ্রালোক, এক দেশ থেকে আর এক দেশ, অন্য দেশ, চারিদিকে ঘেরা বদ্ধ, এক দেশ থেকে অন্য দেশ, দেশান্তর। খেয়াল করো, এক দেশ থেকে আর এক দেশ তাকে বলা হয় অন্য দেশ, এক দেশ থেকে অন্য দেশ তাকে বলা হয় দেশান্তর।
যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য, যার তুলনা করা হয় না অতুলনীয়, স্বীকার করে যে স্বীকারী, যা করা প্রয়োজন কর্তব্য, যা প্রয়োগ করা যায় প্রযোজ্য, অচেনা জায়গা অচিনপুর, যা নিষেধ করা হয়েছে তাকে এক কথায় বলা হয় নিষিদ্ধ, শাসন করে যে তাকে এক কথায় বলা হয় শাসক, ক্রমে ক্রমে এক কথায় বলা হয় ক্রমান্বয়ে। ওকে, পরেরগুলো একটু দেখে নিও তোমরা। বরণ করার যোগ্য, যাকে এক কথায় বলা হয় বরেণ্য, যেখানে মানুষ বসবাস করে এক কথায় বলা হয় লোকালয়। আবেদনপত্র, মনে করো তুমি রানা অথবা রুনা পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই, তাই নলকূপ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। 1 নভেম্বর 2000, অবশ্যই তারিখটা, এরপরে তুমি বরাবর প্রধান শিক্ষক তোমার কলেজের বা স্কুলের ঠিকানাটা দেবে। এরপরে বিষয় আছে কি, বিদ্যালয়ে নলকূপ স্থাপনের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ। বর্তমানে আমাদের বিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত আছে, কিন্তু বিদ্যালয়ে আমাদের জন্য পানীয় জলের কোনো সুব্যবস্থা না থাকায় নানাবিধ সমস্যা হচ্ছে। বিদ্যালয়ে চলাকালীন সময়ে পিপাসা পেলে দূর এক বাড়ি গিয়ে পানি পান করতে হয়, এতে প্রায়ই আমরা পুরো ক্লাস করতে পারি না, বিধায় পড়াশোনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। নিবেদক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে রানা অথবা রুনা। দুটোই আবার লিখে দিও না, হ্যাঁ, যে কোনো একটা। স্বদেশ প্রেম, দেখো আজকে যে অনুচ্ছেদটা আমরা পড়লাম, সেই অনুচ্ছেদটাও স্বদেশ প্রেম নিয়ে লেখা, তাই না? আমরা যে রচনাটা আজকে উপস্থাপন করব বা পড়ব, আমি যে পড়াবো সেই রচনাটাও হচ্ছে স্বদেশ প্রেম নিয়ে। স্বদেশ প্রেমটা আসলে কি? দেশের প্রতি ভালোবাসা, তাই না? দেশকে তুমি কিভাবে ভালোবাসবে বলো? দেশকে তুমি যেভাবে ভালোবাসতে পারো, দেশকে তুমি ঠিক সেইভাবেই ভালোবাসতে পারো যেভাবে তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো। যেহেতু দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং তোমরা বুঝতেই পারছো দেশ আর মা অভিন্ন। ওকে, ভূমিকা, মিছা মণি মুক্তা হেম স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন আর নাই। মিছা মানে কি? মিথ্যা। মণি মুক্তা হেম, মণি চিনো, তাই না? বিভিন্ন ধরনের কালারের মণি আছে, মুক্তা পাথর আছে। হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। যদি তুমি স্বদেশের প্রেমে পড়ে যাও কিংবা স্বদেশকে ভালোবাসো, তবে তোমার কাছে সবকিছু কি, মণি মুক্তা স্বর্ণ সবকিছু তোমার কাছে মিথ্যা মনে হবে। বিশাল অর্থে প্রত্যেক মানুষ এই পৃথিবীর সন্তান। সাধারণভাবে জন্মের পর বেড়ে ওঠার স্থানই হচ্ছে স্বদেশ। মানুষ স্বাভাবিকভাবেই তার জন্মভূমিকে ভালোবাসে। জন্মস্থানের আলো, জল, হাওয়া, পশুপাখি, সবুজ প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। জন্মস্থানের প্রতিটি ধূলিকণা তার কাছে মনে হয় সোনার চেয়েও দামি। স্বদেশপ্রেম মূলত কি? স্বদেশপ্রেম হচ্ছে নিজের দেশের প্রতি, জাতির প্রতি, ভাষার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা, দেশের প্রতি প্রবল অনুরাগ, নিবিড় ভালোবাসা এবং যথার্থ আনুগত্যকে দেশপ্রেম বলে। জননী জন্মভূমি স্বর্গের চেয়েও গরীয়সী ও মহিমাময় দীপ্ত। কবির ভাষায় স্বদেশপ্রেমী মানুষের একটাই প্রার্থনা, আমার এদেশেতেই জন্ম যেন, এদেশেতেই মরি। স্বদেশপ্রেমের বৈশিষ্ট্য, স্বদেশপ্রেমের বৈশিষ্ট্যগুলো কি আসলে? আশ্রয়স্থলের প্রতি আকর্ষণ, জীবনের স্বভাবজাত ধর্ম, অর্থাৎ আমার স্বদেশের প্রতি আমার ভালোবাসা আসবে, এটাই একটা স্বভাবজাত ধর্ম। মানুষের স্বদেশপ্রেম একটি বিশেষ আদর্শ তাড়িত আন্তরিক প্রেরণা। তাই দেশের মাটির প্রতি মমত্ববোধের সাথে মিশে থাকে শ্রদ্ধা, প্রীতি আর গৌরববোধের আকাঙ্ক্ষা। কবির ভাষায় স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত বিদেশেতে অধিবাস যার। ভাব তুলি ধ্যানে ধলে চিত্রপটে চিত্র করে স্বদেশের সকল কল্যাণ। স্বদেশ প্রেমের অভিব্যক্তি, স্বদেশের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায় স্বদেশের বিপর্যয়ের মুহূর্তে। যে কোনো বিপদে কিন্তু তুমি মানুষকে চিনতে পারবে। ঠিক তেমনি স্বদেশের বিভিন্ন সংকটকালে যদি তুমি নিজেকে আম আ বিসর্জন দিতে পারো কিংবা তার জন্য কাজ করতে পারো, তবেই তুমি স্বদেশ প্রেম আম
স্বদেশপ্রেমে নিজেকে অভিষিক্ত করতে পারবে। দেশের দুর্দিনে দেশপ্রেমে পূর্ণ বিকাশ ঘটে। জন্মভূমি জননীর মতো সন্তানের দিকে কাতর নয়নে তাকায়, আর জননীর বেদনায় সন্তানের হৃদয় হয় বিদীর্ণ। জলাশয় থেকে বিচ্ছিন্ন করলে মা যেমন জলের গুরুত্ব অনুধাবন করতে পারে, তেমনি প্রবাসী জীবনেও মানুষের ভেতরে স্বদেশপ্রীতি মূর্ত হয়ে ওঠে। তাই তো স্বদেশে ফিরলে মনের অজান্তেই বেজে ওঠে, আমার কুটিরখানি সেজে আমার হৃদয় রানী। স্বদেশ প্রেমের স্বরূপ। একজন ব্যক্তি ছোটবেলা থেকে স্বদেশের আলো বাতাসের আঁচলে মাতৃতুল্য স্নেহ বড় হতে থাকে। স্বদেশের সঙ্গেই গড়ে ওঠে তার নারীর সম্পর্ক। এই অবিচ্ছেদ্য সম্পর্ক দেহ ও মনের সাথে স্বদেশের সম্পর্ক। বস্তুত মা মাটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিতকরণের মধ্যে স্বদেশ প্রেমের মূল সত্য নিহিত থাকে। ছাত্র জীবনে স্বদেশ প্রেমের শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, তোমাদের এই ছাত্র জীবন থেকে কিন্তু মূলত স্বদেশ প্রেমটা শিক্ষিত হয়ে কিংবা তোমাদের ভিতরে গড়ে তুলতে হবে। ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্মধর, দেশের উন্নতি ও জাতির আশা পূরণের আশ্রয়স্থল। তাই দেশ ও জাতির প্রতি গভীর মমত্ববোধ ছাত্র জীবনেই জাগিয়ে তুলতে হবে। দেশকে ভালোবাসার জীবন মঞ্চে দীক্ষিত হতে হবে। ছাত্রদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলেই দেশের স্বার্থে প্রয়োজনে জীবনে উৎসর্গ করা আগ্রহ সৃষ্টি হবে। তাই তাদের কণ্ঠে উচ্চারিত হবে, আমরা রুচি ভালোবাসার আশায় ভবিষ্যৎ, মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্রদল। অর্থাৎ ছাত্ররা, তোমরাই কিন্তু ভবিষ্যতের কান্ডারি। তোমরাই কি করবে? তোমরাই দেখাবে বিশ্ববাসীর স্বপ্ন দেখাবে, এবং বিশ্ববাসী অর্থাৎ আমাদের দেশের মানুষের স্বপ্নগুলোকে পূরণ করবে। দেশপ্রেমের উপায়। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। পবিত্র ইসলাম ধর্মে ঘোষিত আছে দেশপ্রেমে ইমানের অঙ্গ। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে দেশকে ভালোবাসার নির্দেশ দেওয়া হয়নি। দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। দেশের কল্যাণে অগ্রগতিতে ভূমিকা রেখে বিশ্ব সভ্যতায় অবদান রেখে দেশের গৌরব বাড়ানো যায়। স্বদেশ প্রেমের দৃষ্টান্ত। যুগে যুগে অসংখ্য মানুষই মানুষের কল্যাণে নিজেদেরকে জীবন উৎসর্গ করেছেন। যেমন কি উপমহাদেশের শেরে বাংলা ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিতুমির, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বসু প্রমুখ ব্যক্তি নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাছাড়া রাশিয়ান লেনিন, স্ট্যালিন, ইতালির গেরিবোল্ডি, ভিয়েতনামের হোচিমিন, চীনের মাও সেতুং প্রমুখ ব্যক্তিগণ সারা বিশ্ব স্বদেশ প্রেমের ক্ষেত্রে একটি নক্ষত্র। আর বাঙালি জাতির দেশপ্রেমে অভিষিক্ত করেছে সবাইকে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ সন্তানের জীবন বিসর্জনের মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বাঙালির স্বদেশ প্রেম। যুগে যুগে পৃথিবীতে অসংখ্য দেশপ্রেমিক রয়েছেন। তারা নিজ দেশের জন্য আত্মত্যাগ স্বীকার করে নিজ দেশ ও বিশ্বের কাছে অমর হয়েছেন। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ৫২ সালে পাকিস্তানের স্বৈরশাসকের হাতে বাংলা ভাষার জন্য রফিক শফিক, সালাম বরকতের আত্মদান। ৭১ সালে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদান করেছে অসংখ্য ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, আপামর জনতা, সাধারণ সাথে ছিলেন মা বোন সহ সাধারণ মানুষ। এখনো দেশের লক্ষ কোটি জনতা দেশের সামান্য ক্ষতির আশঙ্কায় বজ্রকণ্ঠে গর্জে ওঠে। তাই তো বলা হয়, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বর্তমান সামাজিক পরিস্থিতি ও দেশপ্রেম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে আমাদের বর্তমানে অবস্থাটা। বর্তমানের এই আধুনিক সমাজে মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা দিন দিন লোপ পাচ্ছে। মানুষ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে এবং নিজের স্বার্থটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশ ও দেশের মানুষের কথা না ভেবে দেশের ক্ষতি করে নিজের স্বার্থ কিভাবে উদ্ধার করা যায় সেই দিকটা বড় করে দেখাচ্ছে। এ ধরনের মানসিকতার কারণে ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবেরা দিন দিন আরো গরিব হচ্ছে। তাই এ ধরনের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে এসে দেশ ও দশের উন্নয়নের দিকে কাজ করতে হবে। উপসংহার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? অর্থাৎ স্বাধীনতাহীনতায় কেউ পরাধীন হয়ে বাঁচতে চায় না। দাস শৃঙ্খল বলো কে পরিবার পায়, কে পরিবার পায়? কেউ কি আসলে দাস বা কাজের লোক হয়ে থাকতে চায় না? প্রত্যেকটা মানুষই আসলে মুক্তি চায়, স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। দেশপ্রেম জীবনের একটা শ্রেষ্ঠ গুণ ও অমূল্য সম্পদ। একটি মহৎ গুণ হিসাবে প্রত্যেক মানুষের মধ্যে দেশপ্রেম থাকা উচিত। দেশপ্রেম উদ্ভূত হয়ে দেশ ও জাতির জন্য কিছু না কিছু অবদান রাখা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের একান্ত ও দায়িত্ব ও কর্তব্য। প্রিয় শিক্ষার্থী, এবার মূল্যায়নটা একটু খেয়াল করবে। পাঠ্য বইয়ের অনুশীলনী থেকে তোমাদের যে পাঠ্য বইয়ের অনুশীলনীগুলো আছে সেখান থেকে কিছু বিপরীত শব্দ তুলে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবে বিপরীত শব্দগুলো তোমাদের মোটামুটি যেগুলো এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি প্রতিটা বইয়ের
সরি, তোমাদের যে পাঠ্য বইটা আছে, পাঠ্য বইয়ের প্রতিটি অনুশীলনী থেকে যে অনুশীলনীর বিপরীত শব্দগুলো এখানে তুলে দেওয়া আছে। আর একটু খেয়াল করো, দেখো যেগুলো বোল্ড এবং নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এগুলো একটু তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবে। ওকে। দূর, দূর কি হবে? কাছে। তেতো, মিষ্টি, মিষ্টি। পরাস্ত কি হবে? জয়ী, তাই না? যশ, অপযশ। বিষাদ, হর্ষ। উন্নত, অবনত। মায়া, মায়া কি হবে? মমতা না মায়াহীন? কি হবে? মায়া হবে নির্মম। ওকে, আশা করছি পরের গুলো তোমরা পারবে। এক কথায় প্রকাশ, দেখো শব্দার্থ থেকে পৃষ্ঠা 130। তোমাদের এক কথায় প্রকাশগুলো মূলত যেখান থেকে আসে সেগুলো হচ্ছে কি শব্দ অর্থ থেকে 130 পৃষ্ঠায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে, আমি কিছু উপস্থাপন করেছি তোমাদের জন্য। শব্দার্থের পৃষ্ঠা 130, তোমরা এখান থেকে দাগিয়ে নিতে পারো। ওকে। ওকে প্রিয় শিক্ষার্থী।